আসসালামু আলাইকুম। মৃত তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং সমসাময়িক নানা ঘটনার প্রতিবাদে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানী গুলশান থেকে শুরু করে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি কিছু দূর এগোলে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের সমঝোতায় স্মারকলিপি দিতে 3 সদস্যকে ভেতরে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীরা বলেন, বাবরি মসজিদের মতো যদি আজমির শরীফ এবং দখল করা হয়, ভারতের পরিণতি হবে ভয়াবহ। সমসাময়িক ঘটনায় ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে ইনকিলাব মঞ্চ। স্মারকলিপি প্রদান শেষে জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন পররাষ্ট্রনীতি প্রণয়ন করার আহ্বান জানায় এই সংগঠনটি। এ সময় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকারও গুরুত্ব আরোপ করেন পদযাত্রাকারীরা। আপনাদেরকে আমরা বলেছি, দেখুন আগের সকল ইতিহাস আমরা ভুলে যেতে চাই। প্লিজ আপনারা আমাদেরকে প্রভু থাকবেন না, আমরাও সেবাদাস না। আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করুন, জুলাইকে স্বীকৃতি দিন। আমরা আপনাদের বন্ধু হতে চাই। আমাদের নিরাপত্তা আপনারা দেখবেন, আপনাদের নিরাপত্তা আমরা দেখব। আমরা বন্ধু হতে চাই এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্মাণ করুন। তারা আমাদের সাথে রাজি হয়েছেন এবং বলেছেন তারা এই কনসার্ন তাদের সর্বোচ্চ অথরিটিকে জানাবেন। ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া হলেও কলকাতা ডেপুটি হাইকমিশনকে জরুরি প্রয়োজন ছাড়া ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতা হাইকমিশন। এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা এবং ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া। জানা গেছে, তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা AQAir-এর বাতাসের মানসূচকে এ সময় ঢাকার স্কোর 242। AQAir সূচক অনুযায়ী ঢাকার আজকের বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে AQI স্কোর 190 নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি। সমান স্কোর 190 নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের দুটি শহর করাচি ও লাহোর। 2023 সালে বায়ু দূষণের শীর্ষে ছিল বাংলাদেশ। বায়ু দূষণের ফলে প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধুমাত্র বায়ু দূষণের কারণেই প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 70 লাখ মানুষের প্রাণহানি ঘটে। ভারতের সাথে চলমান সংকট দ্রুতই কেটে যাবে এবং খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি জানান, ভারতীয় পণ্য বর্জনের হুমকি ব্যক্তিগত পর্যায় থেকে দেয়া হলেও সরকার তা নিয়ে ভাবছে না। রিপোর্ট করছেন রোহন উদ্দিন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। মোট আমদানির 18%-এরও বেশি আসে ভারত থেকে মূলত পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি আলোচনায় থাকলেও আমদানি করা ভারতীয় পণ্যের তালিকায় শীর্ষে আছে তুলা। গেল কিছুদিনের কথার লড়াই, নানান আলোচনা, সীমানা ঘেঁষা এই দেশ থেকে খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব ফেলবে কিনা তাই জানতে চাওয়া ছিল খাদ্য উপদেষ্টার কাছে। ভারতের কিছু সংখ্যক লোকের বা কিছু রাজনৈতিক দলের এই প্রতিক্রিয়াটা দীর্ঘস্থায়ী হবে না, আমরা আশা করছি। এটা একটা উপলব্ধিতে তারা আসবে। ভারত সরকার নিশ্চিত উপলব্ধি আছে যে ক্রেতা এবং বিক্রেতা দুজনকে পরস্পর দরকার। এবং ইন্ডিয়াতে এবার আমি যেটুকু জানি, আমাদের কাছে যেটুকু তথ্য আছে, 16 লাখ টন চাল সারপ্লাস আছে, ওইখানে উদ্বৃত্ত আছে। তো এটা যদি মার্কেট না খোলা হয় তো চালটা তো বিক্রি হবে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে উপদেষ্টা বলেন, বিকল্প বাজার থেকেও G2G ভিত্তিতে আমদানির প্রক্রিয়া চালাচ্ছে সরকার। খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখি আমরা, এটাকে সোর্সটাকে বহুমুখী করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মিয়ানমার থেকে G2G ভিত্তিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা করব। ভিয়েতনামের ব্যাপারটা আমাদের ইয়াতে আছে। ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো আমাদের টেবিলে আছে, তাদেরকে আমরা করবো যে তোমরা G2G ভিত্তিতে যদি বিক্রি করতে চাও সেটাও আমরা কিনতে চাচ্ছি। ভারত থেকে পেলে আমাদের জন্য সহজতর হয়। যদি কোনো কারণে এটা যদি বাধা আসে, তার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া নিচ্ছি। এরই মধ্যে দেশের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তা নিয়ে কি ভাবছে সরকার? ইন্ডিভিজুয়ালকে আপনি যদি এই ধরনের কোনো বর্জনের ডাক দেন, এটার উপর কিন্তু আমার সরকারের কোনো হাত নাই, কিন্তু তাই না কথা যে আপনি অমুক দেশে পণ্য ব্যবহার করবেন না, এই করবেন না, সে করবেন না। আমরা কিন্তু
এই ধরনের কোনো ইয়া নাই, সরকারের তরফ থেকে কিন্তু এই ধরনের ইয়া নাই কিন্তু। এছাড়া আপাতত কোনো খাদ্যবান্ধব কর্মসূচি বন্ধ হবে না বলেও জানান উপদেষ্টা। বিভিন্নভাবে কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিন্তু আমরা অনেক বাড়িয়ে ফেলেছি। এই জন্য চালের প্রয়োজন আমাদের অনেক আছে, এবং অ্যাজ ওয়েল এজ আমাদের স্টক হলার মধ্যে কম নাই, অ্যাজ ওয়েল এজ আমাদের প্রকিউরমেন্ট হচ্ছে ওইদিকে। কোনোটাতে এখন হাত দেয়নি, কমানোর জন্য এখন হাত দেয়নি। চালসহ খাদ্যপণ্য আমদানিতে এলসি খুলতে কোনো ব্যাংকের জটিলতা হলে বাংলাদেশ ব্যাংক সরাসরি দেখছে বলেও জানান আলী ইমাম মজুমদার। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভারতীয় গণমাধ্যম মিথ্যা সংবাদ দিয়ে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে বলে জানালেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম। সকালে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলনে দলটির নেতারা বলেন, নানানভাবে যুদ্ধের ইন্ধন দেওয়ার চেষ্টা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে প্রতিহত করারও হুঁশিয়ারি দেন বক্তারা। প্রতিবেশী দেশ বন্ধুত্বের পরিচয় দেয়নি, উল্টো নানা চুক্তির মাধ্যমে দাসত্ব বানিয়েছে বলে জানালেন ইসলামী আন্দোলনের নেতারা। দেশ ধ্বংসে নীল নকশাকারীরা এখনও ষড়যন্ত্র করছে জানিয়ে দলটির নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয় সম্মেলন থেকে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এবং গণমিছিল থেকে বক্তারা এই আহ্বান জানিয়ে বলেছেন, ভারত তার সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালাচ্ছে। তাই ভারত নয়, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষের এই অবস্থান। এ সময় ভারত সবচেয়ে বেশি সীমান্ত হত্যা করছে দাবি করে বক্তারা আরও বলেন, ভারত কখনোই বন্ধুসুলভ আচরণ করেনি। ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসন প্রতিহত করার ঘোষণা দিয়ে বক্তারা ভারতীয় পণ্য বয়কট করার আহ্বান জানান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, দেশে প্রায় 1500টি পর্যটন স্পটের উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি। বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত সমুদ্র সৈকত এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার প্রতিরোধে জনসচেতনামূলক বিশেষ ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন উপদেষ্টা। পাবলিক লাইব্রেরি, শহীদ সুভাষ হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং জেলা প্রশাসনের উদ্যোগে 8 দিনব্যাপী এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এই পদ্মা, এই মেঘনা গানের রচয়িতা, সুরকার ও গীতিকার আবু জাফর আর নেই। কুষ্টিয়ার কোমালখালীর গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান তিনি। বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন এই সুরকার। রাজশাহী এবং ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত শিল্পী, গীতিকার ছিলেন আবু জাফর। 82 বছরের জীবনে শিক্ষকতা পেশার পাশাপাশি সঙ্গীত ভুবন আলোকিত করে রেখেছিলেন এই সুরকার। নিন্দার কাঁটা যদি না বিধিত গায়ে, তোমরা কি ভুলেই গেছো মল্লিকাদের নাম সহ অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন এই গীতিকার। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পরাজিত শক্তি আওয়ামী লীগ বিদেশে বসে দেশের স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। ষড়যন্ত্র চক্রান্ত করে আর সফল হওয়া যাবে না উল্লেখ করে দুলু বলেছেন, বিদেশি শক্তির মদদে পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলা বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিকেলে নাটোরের সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু। সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে সমাবেশে সিংড়ার সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ সহ জেলা উপজেলা বিএনপি নেতারা বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা রূপরেখার বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে আলোচনা সভা এবং লিফলেট বিতরণ করা হয়েছে। বিকেলে ফরিদপুরের কানাইপুরে বাজারে লিফলেট বিতরণ এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। এ সময় তিনি বলেন, গত 16 বছর পাতানো নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে জীবনের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। জনগণের কাছে অন্তর্বর্তী সরকারের আস্থা টিকিয়ে রাখতে অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তারা। শুরু হয়েছে ইমেজেস অফ ইনোসেন্স শীর্ষক মাল্টিডিসিপ্লিনারি প্রদর্শনী। এতে অংশ নেওয়া শিল্পীরা হলেন মিঙ্কু চাকমা, অনিন্দিতা দত্ত, সুমা দেবী মণ্ডল, শিবানন্দ অধিকারী এবং তারানা হালিম। সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়া ভূমি গ্যালারিতে প্রদর্শনীটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস, শিল্পী অধ্যাপক নাইমা হক ও শিল্পী নাসিম মাহমুদ নাদভী। এছাড়া উপস্থিত ছিলেন প্রথিতযশা এবং তরুণ চিত্রশিল্পী, চিত্র সমালোচক, শিল্পপ্রেমী সহ অন্যরা। 8 দিনব্যাপী এই প্রদর্শনী 13 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।